এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে তোমাদের স্বাগতম। তোমরা যারা সাবস্ক্রাইবার তারা জানো যে ৮০টার উপর পর্ব জুড়ে আমরা প্রায় ১৫০টার উপর ইংলিশ গ্রামারের রুলস আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। আর যারা সাবস্ক্রাইব করনি তাই তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব এবং চ্যানেলটি পুরোটা দেখবে, কেননা প্রতিটি এপিসোডে প্রায় শেষ অবধি কিছু না কিছু নিয়ম উইথ এক্সাম্পলস বলে দেওয়া আছে। সো ওয়েলকাম ফ্রেন্ডস, this is our AB's tutorial for better English episode 93. You all know যে আমাদের ৯০টা এপিসোড এর আগে যেটা হয়েছে তার ৯০তম যে পর্ব, তাতে আমি ইন ডিটেইলস বিস্তারিতভাবে বলে দিয়েছি যে কোন কোন পর্বে বা কটা পর্ব নিয়ে গ্রামারের কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকের এই 93 এপিসোডে আমরা আলোচনা করব মোর অ্যাবাউট ভয়েস চেঞ্জ। এই মোর অ্যাবাউট ভয়েস চেঞ্জটা করার আগে আমরা চলে যাব এই কী বিষয় নিয়ে আলোচনা করছি সেটা আমি একটু পরে বলছি। তো মোর অ্যাবাউট ভয়েস চেঞ্জ করার আগে দেখো মাস্ট ওয়াচে লেখা রয়েছে যে এপিসোড 63, 64, 65, 75, 76, 77, 78 এই যে 7টা পর্ব, 7টা এপিসোড, এই 7টা এপিসোডের মধ্য দিয়ে আমরা ভয়েস চেঞ্জে ইন ডিটেল আলোচনা করেছি যে কোন কোন বিষয়গুলো পাল্টায়, কোন কোন টেন্সে কী হয়। আমরা প্রত্যেকটা টেন্সকে নিয়ে আলাদা আলাদা আলোচনা করেছিলাম। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে কীরকম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীরকম হবে, পারফেক্ট টেন্সে কীরকমভাবে হবে বা পারফেক্ট কন্টিনিউয়াসে কীভাবে হবে। ঠিক এইভাবে পাস্ট টেন্সকে নিয়ে আলোচনা করেছি, এইভাবে ফিউচার টেন্সকে নিয়ে আলোচনা করেছি। এর সাথে কি রয়েছে যে ফর্ম দ্য সেন্টেন্সের ক্যারেক্টার, যেটা সেই সেন্টেন্সের ক্যারেক্টার অনুযায়ী তার ফর্মগুলো পাল্টে যায়। যেমন সিম্পল অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেভাবে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেভাবে হবে না, তাই তো অপারেটিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটিভ সেন্টেন্স সেভাবে হবে না। তো সেক্ষেত্রেও বা আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করব সেইগুলো আলোচনা করা হয়েছে। তার সঙ্গে স্পেশাল এপিসোডও রয়েছে যার মধ্যে ভয়েস চেঞ্জের কোন কোন বিষয়গুলো পাল্টে গিয়ে কী হতে পারে না হতে পারে ইন ডিটেইলস ইউ উইল গেট আমাদের এই 7টা পর্বের মধ্য থেকে 63, 64, 65, 75, 76, 77 এবং 78 এই 7টা এপিসোডের মধ্য থেকে তোমরা ডিটেলসে বিষয়টা পেয়ে যাবে। দেন ইউ মে আস্ক, তোমরা প্রশ্ন করতেই পারো যে তাহলে আবার আমরা মোর অ্যাবাউট ভয়েস চেঞ্জে কেন ফিরলাম এই কারণেই যে সেখানে প্রধানত আমরা আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে আমরা করছি, তার আগে আমরা আলোচনা করেছিলাম যে প্যাসিভ ফর্মে যে বাক্যগুলো লেখা হয় সেগুলোর প্রয়োগ ক্ষেত্র কি মানে কোন কোন জায়গায় আমরা প্যাসিভ ফর্মটাকে ব্যবহার করব, সেই রিপোর্টিং বা টু ডিসক্রাইব আ প্রসেস, মনে পড়ছে? থ্যাংক ইউ। সেইগুলো ডিটেলসে আলোচনা করা ছিল। আমাদের যেটা করা ছিল না সেটা ছিল না প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা কি করব? এর সহজতম উত্তর হচ্ছে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যা ফলো করেছিলাম, মানে যে বিভাবটাকে এনেছিলাম, তাই তো ওই অ্যামিজার ওয়াজ বা এইসব থাকলে আমরা কি এনেছিলাম, বা আইএনজি থাকলে আইএনজি বা হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে যেমন বিন এনেছিলাম, তাই তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেগুলো করেছিলাম ঠিক তার উল্টোটা আমাকে করতে হবে। খুব ভালো কথা। কিন্তু আমাদের এখানে তুমি তাকিয়ে দেখো, আমাদের ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে নো সাবজেক্ট, দেখো ক্রস দেওয়া রয়েছে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি কিন্তু সেই প্যাসিভ ফর্মের মধ্যে কোনো সাবজেক্টের কথা লেখা নেই। এবার ব্যাপারটা কেমন দাঁড়ালো? আমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করেছিলাম তো সাবজেক্ট অবজেক্টের মধ্যে ইন্টারচেঞ্জ করেছিলাম অফ পজিশন, তাদের জায়গাটা পাল্টাপাল্টি করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এবার আমি বলছি যে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব কিন্তু নো সাবজেক্ট। এমন অনেক বাক্য থাকে যেখানে সাবজেক্টের উল্লেখ থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় হবে সেটাকে আমরা আলোচনা করছি। সেখানে আমাদের তুমি তাকিয়ে দেখো 5টা বাক্য রয়েছে, 5 sentences আর দেয়ার, 1, 2, 3, 4, 5। সেখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা করেছি, এবং সবশেষে দেখো রুল বলে একটা ব্যাপার লেখা রয়েছে। তো আমি আগে যা বলেছিলাম আবারও একই কথা বলছি, এইভাবে ধরা বাঁধা কোনো রুল দেওয়া যায় না, তবুও একটা গাইডলাইন হিসেবে তো নিশ্চিতভাবে কাজ করে। তো চলো আমরা এক্সাম্পলটা দেখে নিই। একদম প্রথম এক্সাম্পল দেখো, হি ওয়াজ মিসগাইডেড।
হি ওয়াজ মিসগাইডেড। প্যাসিভ করা আছে, প্যাসিভ ফর্ম, দেখো প্যাসিভ লেখা রয়েছে। হি ওয়াজ মিসগাইডেড বাই হোম, কার দ্বারা? হি ওয়াজ মিসগাইডেড প্যাসিভ ফর্মে রয়েছে, ওয়াজ মিসগাইডেড, কিন্তু বাই বলে কিছু লেখা নেই, অর্থাৎ এখানে বাই বলে কিছু থাকা দরকার ছিল, সেটা নেই, মানে সাবজেক্টটা নেই। ইন দ্যাট কেস, যদি আমাকে প্যাসিভটাকে অ্যাক্টিভ করতে হয় তাহলে ইন্টারচেঞ্জটা করব কিভাবে? আমার তো সাবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু সাবজেক্টটাই তো নেই, সাবজেক্টটাই তো নেই। তখন আমাকে কি করতে হবে? এই বাক্যটাকে একটু মন দিয়ে পড়তে হবে। হি ওয়াজ মিসগাইডেড, এই যে কথাটা আমি বলেছি, হি ওয়াজ মিসগাইডেড, এখানে বাই না থাকলে আমাকে বুঝে নিতে হবে, চেষ্টা করতে হবে বোঝার জন্য যে বাই কে। তো বাই যদি কিছু বলা না থাকে তাহলে সাধারণত অনেক সময় আমরা বলি যে আইকে ধরে নাও, অনেক সময় আইকে ধরে নাও, কিন্তু এরকমভাবে ধরা বাঁধা কোনো নিয়ম আমি এখানে বলতে রাজি নই। কেননা বাক্যর চরিত্র আমি দেখবে এই রুলে রেখেছি, দেখো বাক্য বুঝে, এখানে দেখো বাক্য বুঝে লেখা রয়েছে, ঠিক ওই কারণেই তোমাদের বলছি যে এটা সাধারণত সব ক্ষেত্রে হয় না। যেমন হি ওয়াজ মিসগাইডেড, এই যে কথাটা, এই কথাটার মধ্যে দেখো একটা ঋণাত্মক, একটা নট ডিজায়ার্ড অ্যাক্টিভিটি রয়েছে, তাই না? কাঙ্ক্ষিত নয় যে আমি ইচ্ছে করে কাউকে মিসগাইড করব, এই ব্যাপারটা ঠিক কাঙ্ক্ষিত নয়, ডিজায়ার্ড অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। ফলে বাই মি ওই আন্ডারস্টুড বা ওই রুলে কোথাও লেখা আছে, কেউ কোনো বইতে বা কেউ মাস্টারমশাই বলেছেন, অতএব আমি আই দিয়ে শুরু করে দেবো, তা কিন্তু করা যাবে না। বাক্যটাকে পড়ে নিয়ে বাক্যর যা সেন্স, যে মানেটা কনভে করছে, যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজ অনুযায়ী আমাকে এই বাইটাকে সেটাকে বুঝে নিতে হবে। যেমন হি ওয়াজ মিসগাইডেড, যদি আমি আমার কথা না বলি যে আমি তাকে মিসগাইড করেছি, তাহলে কেউ না কেউ একজন করেছে। এই যে কেউ না কেউ একজন করেছে, এই ব্যাপারটা কিন্তু এখানে কার্যকরী হবে। ফলে দেখো আমরা কি করলাম না, সাম ওয়ান মিসগাইডেড হিম। ঠিক ভেবে দেখো, হি ওয়াজ মিসগাইডেড, এটার অ্যাক্টিভ ফর্মে কি ছিল? হিম ছিল। এখানে আমাদের সেন্টেন্সটা মিসগাইডেড পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল বলেই আমরা পাস্ট টেন্সে যে বিভব মানে ওয়াজ আর ওয়্যার, এবার এখানে হি আছে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ওয়াজ এনেছিলাম, ফলে হি ওয়াজ মিসগাইডেড। এটা থেকে আমরা তাহলে কী বুঝতে পারছি? যে অরিজিনাল সেন্টেন্সটা, যে মানে অ্যাক্টিভ সেন্টেন্সটা হি ওয়াজ থাকার জন্য বুঝতে পারছি যেটা পাস্ট টেন্সে ছিল। তাহলে আমরা এখানে বাই সামওয়ান এটাকে ধরে নিলাম কেউ একজনের দ্বারা সে মিসগাইডেড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। তো সেখানে আমরা রাখলাম সামওয়ান, পাস্ট টেন্স বলে মিসগাইডেড রাখলাম, এবং আমরা জানি যে এপাশে হিম থাকলে যখন ওটা আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় তখন আমরা ওটাকে হি করেছিলাম। এইবার আমরা ওটাকে আবার নিজের জায়গায় নিয়ে যাচ্ছি, মানে অবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি, অতএব সেখানে আমাদের হিম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে কি হলো? সামওয়ান মিসগাইডেড হিম। ব্যাপারটা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। এই যে মিসগাইডেড আছে, এই মিসগাইডেডটাকে দেখে বুঝতে পারছি, কি বুঝতে পারছি? মিসগাইডেডটাকে দেখে বুঝতে পারছি যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাই না? মিসগাইডেডটা দেখে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটার মানেটা হচ্ছে ঋণাত্মক, নট ডিজায়ার্ড, বোঝা যাচ্ছে। আর টেন্সটাকে বুঝতে পারছি কিন্তু এই যে বিভাবটা রয়েছে সেটাকে দেখে। এই জায়গাটা একটু খেয়াল রাখবো, কেননা এই যে জায়গাটা আছে ভাবটা, সেই ভাবটা আমাদের চিরকালই পাস্ট পার্টিসিপল ফর্ম, মনে পড়ছে? থ্যাংক ইউ, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। অতএব শুধু মিসগাইডেড দেখে আমরা বুঝতে পারবো না যে অরিজিনাল সেন্টেন্সটা মানে অ্যাক্টিভ ফর্মটা ওটা প্রেজেন্ট টেন্সে ছিল নাকি পাস্ট টেন্সে ছিল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, কি ছিল কিচ্ছু বুঝতে পারবো না। যাতেই থাকুক না কেন প্যাসিভে নিয়ে গেলে আমাদের ওটা মিসগাইডেডই হবে। ফলে মিসগাইডেডটা থেকে আমরা বুঝতে পারছি এটা নট টেন্স, আমরা বুঝতে পারছি বাক্যটার চরিত্রটা কি, সেই চরিত্রটাকে বুঝে নিয়ে আমরা বাই বলে যে ব্যাপারটাকে থাকা দরকার ছিল সেইটাকে বুঝে নিয়ে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। ফলে সামওয়ান, এবার ওয়াজ দেখে বুঝতে পারলাম যে পাস্ট টেন্সে ছিল, ফলে মিসগাইডেডটাকে মিসগাইডেড রাখলাম, সামওয়ান মিসগাইডেড হিম।
ক্লিয়ার? যদি এখানে থাকতো হি ওয়াজ মিসগাইডেড না করে হি হ্যাজ বিন মিসগাইডেড বা হি ইজ বিইং মিসগাইডেড, তাহলে আমরা কি বুঝতাম? হি ইজ বিইং থাকলে ইজ বিইং দেখে বুঝতে পারতাম ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। যদি হ্যাজ থাকতো তাহলে বুঝতে পারতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ফলে এই বি ভার্ব ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা টেন্সটা বুঝতে পারবো, আর এই ভার্বটা যে কাজটা, সেই কাজটা থেকে বুঝতে পারবো সেন্টেন্সটার অর্থটা কি, অর্থাৎ তার চরিত্রটা কি। ফলে সামওয়ান মিসগাইডেড হিম। থ্যাংক ইউ। চলে যাচ্ছে তার পরেরটা। তারপরটা কি রয়েছে দেখো, আই ওয়াজ রবড অন দ্য ওয়ে। আই ওয়াজ রবড অন দ্য ওয়ে, পথে ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, তাই তো? এই যে ব্যাপারটা, এটাও আমাদের যে রবড, আবার ভার্ব, এই ভার্বটা এইমাত্র যেটা বললাম মিসগাইডেড, ভার্বটাকে দেখে বুঝতে পারবো। ঠিক একই রকমভাবে এখানে রবডটাকে দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটার, বাক্যটার চরিত্রটা কি। তো বাক্যটার চরিত্রটা আবার একই রকম, এখানেও নট ডিজায়ার্ড অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাচ্ছে। ফলে আমাদের এখানে ওই সামওয়ান রাখতে পারি, বা যেহেতু রবারি রয়েছে, ডাকাতি রয়েছে, অতএব একজন না হয়ে অনেকেও হতে পারে। অতএব দেখো অবলিক দিয়ে দেখো দে রয়েছে, সামওয়ান অবলিক দে রয়েছে। আবার কি রয়েছে, আই ওয়াজ মানে প্লিজ, মানে পাস্ট টেন্সে। থ্যাংক ইউ। ফলে কি হলো, সামওয়ান বা দে রবড রাখলাম, তাই তো? সামওয়ান বা দে রবড মি, আইটা পরে চলে গেলে সাবজেক্টে পরে, ভার্বের পরে চলে গেলে ওটা আমাদের মি হয়ে যাবে। তাহলে সামওয়ান বা দে রবড মি অন দ্য ওয়ে। সামওয়ানও হতে পারে, দেও হতে পারে, ভার্বটাকে বুঝে মি অন দ্য ওয়ে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা যাবে। চলো যাই আমরা আরও একটা এক্সাম্পলে। 5টা এক্সাম্পল আছে, আমি আশা করি 5টা এক্সাম্পলের মধ্য থেকে আমরা ব্যাপারটা পরিষ্কার বুঝে যাব। চলে যাচ্ছি 3 নম্বর বাক্যে। রহিম ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। রহিম ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। এবার চলে যাই আবার একই রকম, কম্পেলড মানে বাধ্য হয়েছিল, ওয়াজ কম্পেলড তাকে জোর করিয়ে কাজটা করা হয়েছিল। এই জোর করিয়ে কাজ করানোটাও ঠিক নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। অতএব আমরা এখানেও আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে কম্পেলড হওয়াটা, তাহলে কেউ তাকে ইচ্ছে করে করেছে, এই ব্যাপারটা ঠিক আমরা মানতে পারছি না। ফলে সামওয়ানের কথাও যদি বলি, যেটা কিনা আমরা আগের দুটোতে করেছিলাম সামওয়ান করে, তাহলে কেউ যদি সে কাজটা করে থাকে, এই ব্যাপারটাও খুব একটা কাঙ্ক্ষিত হচ্ছে না। ইয়েস, কিন্তু দেখো মিসগাইডটা কাউকে না কাউকে করতে হবে, রবারিটা কাউকে না কাউকে করতে হবে। বুঝতে পেরেছো? রবারিটা, ডাকাতিটা কাউকে না কাউকে করতে হবে, বা মিসগাইডটা কাউকে না কাউকে করতে হবে। কিন্তু রহিম ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক, কোনো কিছু কাজ করতে বাধ্য হওয়া, এই বাধ্য হওয়াটা যে কেবলমাত্র কোনো এক ব্যক্তি, কেউ একজন কাউকে ফোর্স করছে টু ডু থেকে, আমরা যেহেতু বলা নেই কোনো কিছু, তাই আমরা কি বলবো, একটা পরিবেশে বাধ্য। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ। ফলে আমি বাধ্য হয়েছিলাম, যে কথাগুলো আমরা বলি, তার মানে কি, পরিবেশ আমাকে বাধ্য করেছিল। এই যে বারবার করে বলছি, বাক্যটার চরিত্রটা আমরা খেয়াল রাখবো, এবং সেই চরিত্রটা আমরা বুঝতে পারবো আমাদের এই ভার্বটাকে দেখে, আর টেন্সটাকে আমরা বুঝতে পারবো এই বি ভার্বটাকে দেখে। বলে রহিম ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। রহিম ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো কি রাখলাম, বাই কিছু থাকুক বা না থাকুক, আমি রাখলাম সার্কামস্ট্যান্সেস, পরিবেশ। সার্কামস্ট্যান্সেস কম্পেলড রহিম টু ডু দ্য ওয়ার্ক। পরিবেশ রহিমকে বাধ্য করেছিল এই কাজটা করতে। মানে রহিম নিজের ইচ্ছে সে কাজটা করেনি, সে বাধ্য হয়েছিল করতে। দেখো আমরা নিজেরা অনেক সময় বলি না, আমি কি আর ইচ্ছে করে করেছিলাম, আমি বাধ্য হয়েছিলাম। তার মানে কি, কোনো না কোনো পরিবেশ আমাকে বাধ্য করেছিল। এই যে বাক্যটা, সেই বাক্যটা তার মানে চরিত্রটাকে বুঝে আমাকে সামওয়ান আনবো না দে আনবো না ওয়ান আনবো, কি আনতে পারি না আনতে পারি, আমরা রুলের মধ্যে যাচ্ছি। তার আগে এক্সাম্পলটা বুঝে নিই। সেই এক্সাম্পলের মধ্যে বারবার করে তোমার যেটা বলছি, যে যে ভার্ব মিসগাইড, এই যে ভার্ব রব, এই যে ভার্ব কম্পেল, এই ভার্বগুলো থেকে বাক্যটার চরিত্রটা আমরা বুঝবো, এবং সেই চরিত্রটাকে বুঝে নিয়ে সেই অনুযায়ী আমরা সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, এবং বি ভার্বটাকেও সেই অনুযায়ী বসাবো, টেন্সটা। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের 4 নম্বরে। প্রমিসেস শুড বি কেপ্ট। প্রমিসেস শুড বি কেপ্ট।
কথা দিলে কথা রাখতে হয়, প্রমিসেস শুড বি কেপ্ট। এবার কথা দিলে যে কথা রাখতে হয়, এই যে ব্যাপারটা, এটা শুড বি কেপ্ট রয়েছে, শুড বি কেপ্ট আমাদের জানা আছে, তাই না? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। মে, ক্যান, শুড, উড, কুড, মাইট এগুলো সব থাকলে আমরা বিকে নিয়ে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সেই বলছি, এই এপিসোডগুলো একটু দেখবে, যা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের 90th এপিসোডের মধ্যে পুরো ডিটেইলে লেখা আছে যে কোন কোন গ্রামারের বিষয় নিয়ে আমরা, যেমন মনে করো টেন্স নিয়ে কটা এপিসোড করেছি এবং তাদের নাম্বারগুলো কী কী, ভয়েস চেঞ্জ নিয়ে কোন কোন এপিসোডগুলো করেছি, যেমন আমি এখানে রয়েছে মাস্ট ওয়াচের মধ্যে ভয়েস চেঞ্জের 7টা এপিসোড, ঠিক সেখানে তুমি দেখবে ইন ডিটেলসে রয়েছে যে কোন কোন এপিসোডে বা কতগুলো এপিসোডকে নিয়ে গ্রামারে কোন কোন নিয়মগুলো আমরা করেছি। সো প্লিজ গো থ্রু দোজ এপিসোডস। আমরা চলে আসি আমাদের জায়গায়, প্রমিসেস শুড বি কেপ। এখানে এই যে কথাটা, এই যে প্রমিসেস শুড বি কেপ, কথা দিলে কথা রাখতে হয়, এটা প্যাসিভ থাকলেও এটা ইন জেনারেল বাক্য, ইন জেনারেল সেন্টেন্স, ইন জেনারেল ওয়েতে সার্বিকভাবে সত্য কথা, ইন জেনারেল ওয়েতে কথাটাকে বলেছি, ফলে এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে এটা কীভাবে রাখবো প্লিজ এনিওয়ান? কিভাবে ইন জেনারেল প্রোনাউন যেটাকে আমরা রাখি, ইনডিফাইনাইট প্রোনাউনের ক্ষেত্রে ওয়ান, নির্দিষ্ট কোনো প্রোনাউন নয়, হি নয়, শি নয়, উই নয়, দে নয়, আমরা কি রাখি? ওয়ান রাখি। ফলে আমরা কি করলাম? ও এন ই, ওয়ান, আমরা আমাদের এখানে সাবজেক্ট হিসেবে রাখলাম ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। দেখো, কেপ্ট থেকে কিপে চলে গেলাম। কেন চলে গেলাম? না, এই যে বি কেপ্ট রয়েছে, এই বিটাকে তো আমাকে তুলে দিতে হবে, কারণ বিটাকে প্যাসিভ করার জন্য আমরা এনেছিলাম শুড। ইয়েস, মেইন বাক্যটার মধ্যে শুড ছিল, তার জন্য আমরা বি এনেছিলাম এবং কিপ থেকে কেপ্ট করেছিলাম। শুড যদি একটা পাস্ট টেন্স থেকে থাকে, তাহলে আবার আমি কেপ্টকে ডবল পাস্ট টেন্স আমি রাখতে পারি না। শুডটা ঠিক উচিত অর্থে থাকে, অর্থাৎ শুডের পরে এমনিতেই কোনো পাস্ট ফর্ম হয় না। ফলে কি হবে? ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। প্রত্যেকেরই উচিত, সবারই উচিত, একজনের উচিত। বাংলা বলি না আমরা, বাংলা অনুবাদ করতে গেলে বলতে হবে একজনের উচিত একজনের কথা রাখা, তা তো হয় না। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। চলে যাচ্ছি একদম শেষ বাক্যে, একদম 5 নম্বর বাক্যে কী রয়েছে দেখো, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তাহলে বাই বলো, এটা তো নট ডিজায়ার অ্যাক্টিভিটিসও নয়, চির সত্য নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্যও নয়। তাহলে রোম একদিনে তৈরি হয়নি, এই যে কথাটা আমি বলছি, তাহলে রোমটাকে তৈরি করবে কে? ন্যাচারালি রোম্যানরা। দেখো বাক্যটা চরিত্র, বারবার খেয়াল রাখবে বাক্যের চরিত্র। ফলে আমরা কি রাখলাম দেখো, দ্য রোমান্স ওয়াজ নট, তাহলে ওয়াজ নট বিল্ট। তো ওয়াজ থেকে এনেছিলাম কিসের জন্যে? ওয়াজটাকে এনেছিলাম, প্লিজ, ওয়াজটা এনেছিলাম পাস্ট টেন্সে ছিল বলে। ফলে এই বিভাগটা থাকার জন্যে এর পাশে নট আমি বসাতে পেরেছি, কিন্তু যখন আমি অ্যাক্টিভে নিয়ে যাব তখন ওয়াজ থাকবে না। সো প্লিজ বি ভেরি কশাস রিগার্ডিং দিস নেগেটিভ সেন্টেন্সেস বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে বিভাব বা অক্সিলারি ভার্ব না থাকে, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে আমি বহুবার বলেছি, ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, মে, ক্যান, শুড, উড, কুড, মাইট, এই সব যা কিছু হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরা যদি না থাকে, তাহলে আমাকে কাকে নিয়ে আসতে হয়? প্লিজ ডুকে নিয়ে আসতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে আমাকে এখানে ওয়াজ যেই না উঠে গেল, তখন কিন্তু আমাকে ডুকে নিয়ে আসতে হবে। এবার ডু বসাবো না ডিড বসাবো, মানে কোন টেন্সকে ব্যবহার করব না, যেহেতু আমাদের এখানে ওয়াজ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটাকে খুব সহজেই আমরা কি করতে পারলাম, আমরা ডুকে নিয়ে আসলাম এবং ডুকে নিয়ে আসার পরে ওটাকে পাস্ট টেন্সে করলাম, যেহেতু ওয়াজ রয়েছে তাই পাস্ট টেন্স করলাম। অতএব দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। ঠিক আছে, ওকে, প্লিজ, থ্যাংক ইউ। ফলে এই যে আমাদের 5টা বাক্য রয়েছে, এই 5টা বাক্যর মধ্যে থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এখানে
বিল্ড হবে। দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। রুলের মধ্যে আমরা কি বলছি, সাবজেক্ট না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, সাবজেক্ট না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বাক্য বুঝে ওয়ান, দে, সামওয়ান, সার্কামস্ট্যান্সেস, গভর্নমেন্ট, পিপল ইত্যাদি ব্যবহার করতে হয়। সাবজেক্ট না থাকলে, এই যে সাবজেক্ট এখানে একটা তো ছিল না, এখানে BUILD হবে, খেয়াল রাখবে। সাবজেক্ট না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বাক্য বুঝে ওয়ান, দে, সামওয়ান, সার্কামস্ট্যান্সেস, গভর্নমেন্ট, পিপল, যেমন আমাদের বাক্যটা থাকবে সেই বাক্য অর্থটাকে বুঝে নিয়ে, যেমন আমরা এখানে সামওয়ান এনেছি, আবার দে এনেছি, আবার সার্কামস্ট্যান্সেস এনেছি, ওয়ান এনেছি, আবার যেখানে পরিষ্কার বুঝতেই পারছি যে রোমের কথা বলা হচ্ছে, তো রোমান্সকে সরাসরি আমি রোমান্সকে এনেছিলাম। যদি এরকম কিছু বাক্য না থাকতো, হয়তো সরকারে কোনো কথা বলানো হচ্ছে, তা সেখানে আমি গভর্নমেন্ট আনতাম, বা সাধারণ মানুষের কোনো কথা বলা হচ্ছে সেখানে আমরা পিপল আনতাম। খেয়াল রাখবো, আমি আবারও বলছি, এখানে আর ডি হবে যাকে। তাহলে সাবজেক্ট না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের রুল কি বলছে না, বাক্য বুঝে মানে বাক্যের অর্থটাকে বুঝে সেটা আমাকে কে বলে দেবে, আমাকে ভার্বটা বলে দেবে। পুরো বাক্যটা অর্থটা মোটামুটিভাবে কী ধরনের কাজটা করছে, ডিজায়ার্ড অ্যাক্টিভিটি করছে কি নট ডিজায়ার্ড অ্যাক্টিভিটি করছে, সেটা আমাদের বাক্যটার যে ভার্বটা থাকবে সেই ভার্বটা আমাদের বলে দেবে। এবং সেখানে আমরা কি বসাবো না, ওয়ান বসাতে পারি, দে বসাতে পারি, সামান বসাতে পারি, সার্কামস্ট্যান্সেস বসাতে পারি, গভর্নমেন্ট বসাতে পারি, পিপল বসাতে পারি ইত্যাদি ব্যবহার করতে হয়। এটা জাস্ট একটা গাইডলাইন হিসেবে। সো ফ্রেন্ডস, তোমরা জানো যে এবিস টিউটোরিয়ালে ফর বেটার ইংলিশের মতোই এই এবিস টিউটোরিয়ালে আমরা আরও একটা অংশ আরম্ভ করেছি, যেটা কিনা এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস। এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস আরম্ভ হয়ে গিয়েছে ফ্রেন্ডস। তোমরা যারা এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশকে যেভাবে সাপোর্ট করেছো, প্লিজ সাপোর্ট এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস। আমরা প্রফিট অ্যান্ড লস নিয়ে ক্লাস আরম্ভ করে দিয়েছি এবং তোমরা পর প্রফিট অ্যান্ড লসের এপিসোডসগুলো পাচ্ছ। আমরা LIC, রেল, SSC, PSC, ব্যাংক, WBCS এক্সেট্রা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। এবং বিশেষ করে ক্লাস 10 স্ট্যান্ডার্ড এনি বোর্ড, ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি যে কোনো বোর্ডের ক্ষেত্রে এই আমাদের ম্যাথস, বেসিক ম্যাথসের যে এপিসোডগুলো সেই এপিসোডগুলো খুবই কাজে লাগবে। সো প্লিজ সাবস্ক্রাইব এবং তোমরা এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এবং এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস দেখতে থাকো। অ্যান্ড প্লিজ গিভ ইউর কমেন্ট, শেয়ার ইট, অ্যান্ড বারবার দেখে বুঝতে অসুবিধা হলে কমেন্টের মধ্যে আমাকে লিখবে। ওকে, বাই। তাই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করনি তাদের আমি সাবস্ক্রাইব করতে বলছি এবং প্রতিটি পর্ব প্রথম থেকে শেষ অবধি দেখতে বলছি। তোমরা যেমনটি দেখেছো প্রতিটি পর্বেই আমাদের অন্যান্য যে পর্বের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি তাদের ক্রস রেফারেন্স থাকে, যেগুলো কিনা আমি মাস্ট ওয়াচ বলে সেই পর্বগুলোর নাম লেখা থাকে। অতএব প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা মাঝখান থেকে একটা আধটা এপিসোড যদি দেখো, তাহলে পুরো বিষয়টা তোমাদের জানা হবে না। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবং প্রতিটি পর্ব পুরোটা অবধি দেখো। অ্যান্ড টিল দেন, বাই।